বিদেশে যাওয়ার নাম করে অথবা বিদেশে নিয়ে যাওয়ার নাম করে ভিসা প্রসেসিং করার কথা বলে টাকা নেওয়া হলো, কিন্তু বিদেশের নামগন্ধও নেই, টাকা ফেরত দেওয়ার নামগন্ধও নেই। এমন কেস আমাদের দেশে এখন অহরহ। আমাদের দেশে মোটামুটি ব্যাঙের ছাতার মতো ট্রাভেল এজেন্সি তৈরি হয়েছে এবং বেশিরভাগ ট্রাভেল এজেন্সি তাদের সুনামের সাথে কাজটা করতে পারছে না। বেশিরভাগ জায়গায় এই অভিযোগগুলো পাওয়া যাচ্ছে যে ট্রাভেল এজেন্সি বিভিন্ন দেশে নেওয়ার কথা বলে টাকা নিচ্ছে, পাসপোর্টটা নিচ্ছে, পরবর্তীতে যথাসময়ের মধ্যে না ভিসা প্রসেস করতে পারতেছে, না হচ্ছে টাকাটা ফেরত দিচ্ছে। এর মধ্যে এমন অভিযোগ শোনা যায়, বিভিন্ন সময় টিভিতেও রিপোর্ট দেখবেন যে ভিসাটা দিল সেটা নিয়ে বিমানবন্দরে যাওয়ার পর বলা হচ্ছে যে এই ভিসাটা জাল ভিসা, এটা বৈধ ভিসা নয়। তখন কি হচ্ছে, আবার ফেরত আসা লাগতেছে। এই যে একটা হয়রানি হচ্ছে এবং দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন ছেলেমেয়েরা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ঋণ করে, ব্যাংক থেকে ঋণ করে, জমি বিক্রি করে ট্রাভেল এজেন্সিগুলোকে টাকা দিচ্ছে, কিন্তু তারা পরিপূর্ণভাবে কাজটা করতেছে না এবং টাকাটাও ফেরত দিচ্ছে না। আপনি যদি ভিসা প্রসেস করতে না পারেন, হতে পারে আপনি যখন টাকা নিচ্ছেন অথবা যখন বলতেছেন যে আমি ভিসা প্রসেস করে দিব, তখন হয়তো ভিসা ওপেন ছিল, কিন্তু পরবর্তীতে আপনি টাকা দেওয়ার পরে হয়তো ভিসা প্রসেসিংটা বন্ধ হয়ে গেল, কোনো কারণে হয়তো আপনি ভিসা বের করতে পারতেছেন না, তাহলে আপনি টাকাটা ফেরত দিয়ে দেন। কিন্তু তারা কি করতেছে, টাকাটাও ফেরত দিচ্ছে না, উল্টো যে কাজটা করতেছে, বলতেছে আমি যাকে টাকা দিয়েছি ওইখানে টাকাটা আটকে আছে। এই কথা বলে এই নিরীহ মানুষগুলোকে হয়রানি করা হচ্ছে। এই ধরনের অভিযোগ এমন কোনো জেলা, উপজেলা, গ্রাম নেই যেখানে এই ধরনের ভিকটিম নেই। প্রত্যেক জায়গায় এই ধরনের ভিকটিম রয়েছে যারা সরল বিশ্বাসে টাকাগুলো দিচ্ছে ট্রাভেল এজেন্সিগুলোকে, কিন্তু ট্রাভেল এজেন্সি তাদের টাকাগুলো ফেরত দিচ্ছে না এবং বিদেশে যাওয়ার প্রসেসটাও করছে না। স্বাভাবিকভাবে আমরা জানি আমাদের দেশে বেকারত্বের হারটা অনেক বেশি, দেশে কর্মসংস্থানের ব্যবস্থা ওইভাবে নেই। তখন সবাই চিন্তা করে যে আমি একটা ব্যাংক লোন করব, লোন করে আমি বিদেশ চলে যাব, গিয়ে আস্তে আস্তে লোনটা পরিশোধ করব, অথবা আত্মীয় স্বজন সবার কাছ থেকে কিছু টাকা পয়সা ধার করে বিদেশ যাব, বিদেশ যেয়ে আস্তে আস্তে সবার টাকা পরিশোধ করব। অথবা চিন্তা করলে একটা জমি বিক্রি করে দিই, আমি বিদেশ যাই, তারপর হচ্ছে আস্তে আস্তে আবার ওই জমি হয়তো কিনতে পারবো, অথবা অনেক কাছে জমি মর্গেজ দিয়েও যাচ্ছে। কিন্তু যখন একটা ছেলে যেতে পারতেছে না, টাকা ধার করে, লোন করে, জমি বিক্রি করে, তখন কি হয়, সে যে বাড়িতে বসে আছে তখন তার আত্মীয় স্বজন প্রতিনিয়ত তাকে ওই টাকা ফেরত দেওয়ার জন্য প্রেশার তৈরি করতেছে। পাশাপাশি হচ্ছে লোন যদি নিয়ে থাকে তাহলে তো লোন 1 মাস পরেই লোনের ইনস্টলমেন্ট গুলা দেওয়া শুরু করা লাগে। তখন ওই ছেলে অলরেডি বেকার, এর মধ্যে হচ্ছে বিদেশ যেতে পারতেছে না বলে টাকাগুলো যে নিল ওই টাকা দেওয়ার জন্য, ইনস্টলমেন্টের জন্য ব্যাংকের লোক চলে আসতেছে। তখন এই ছেলেটা কি করতে পারে? এই সব অবস্থায় মানুষ মেন্টাল একটা স্ট্রেস নিচ্ছে। কেউ কেউ দেখা গেল যে ট্রাভেল এজেন্সিগুলোর সাথে বাক বিতণ্ডা জড়াচ্ছে, মারামারিতে জড়াচ্ছে। কেউ কেউ আত্মসম্মানের ভয়ে এলাকা ছেড়ে অন্য জায়গায় পালিয়ে বেড়াচ্ছে। অনেক জায়গায় সুইসাইডের মতো ঘটনা পর্যন্ত ঘটতেছে, যে আমি মানুষের চাপে পড়ে আর কিছু করতে পারতেছি না, লোক চক্ষু লজ্জার ভয়। এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? এই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সেটা আসলেই মানে কোনো পথ না থাকলে যে পথ, সেটা হচ্ছে সেটা যে আপনি চাইলেও ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে প্রতারণার মামলা করতে পারেন এবং টাকা ফেরতের মামলা করতে পারেন। তারা যে আপনাকে কমিটমেন্ট দিয়েছিল যে আপনাকে আমি এতদিনের মধ্যে অমুক দেশে পাঠানোর ব্যবস্থা করব, ভিসা প্রসেসিং করে দিব, তারা যেটা করতে পারতেছে না, কমিটমেন্ট দিয়ে কমিটমেন্ট রাখতে পারেনি, এটা যে আপনার কাছে প্রতারণা করে টাকা নিয়েছিল, আপনি চাইলে প্রতারণার মামলা করতে পারেন তাদের বিরুদ্ধে। পাশাপাশি আপনি যে টাকা দিয়েছিলেন সেই টাকা ক্ষতিপূরণ সহ, শুধু যে টাকা দিয়েছেন সেটা তো না, আজকে একটা ডিমের দাম যেটা আজ থেকে 1 বছর পর সেই ডিমের দাম সেটা থাকে না, বেড়ে যায়, যে কোনো পণ্যের দাম বেড়ে যায়। সেক্ষেত্রে আপনি আজকে যদি তাকে একটা লোককে 5 লাখ টাকা দেন, 1 বছর পর 5 লাখ টাকা কিন্তু সে মান থাকে না। তখন আপনাকে এই 5 লাখ টাকার ক্ষতিপূরণ সহ, এবং আপনি যে 5 লাখ টাকা কোনো ব্যাংক থেকে লোন নিয়ে দিয়েছিলেন, লোনও তো আপনার বেড়ে গেছে 5 লাখ টাকায়, অনেক টাকা। তো সকল ক্ষতিপূরণ মিলিয়ে আপনি তার বিরুদ্ধে একটা মামলা দায়ের করতে পারেন, অর্থ ফেরত অর্থাৎ পাওনা টাকা আদায়ের জন্য মামলা দায়ের করতে পারেন। এখন আপনি যে কাজটা করবেন, প্রথমত আপনি ওই ট্রাভেল এজেন্সিকে একটা লিগ্যাল নোটিশ পাঠাবেন যে আমার কাছে আপনি এত অমুক তারিখে এই অমুক দেশে যাওয়ার নাম করে আমার কাছ থেকে এত টাকা নিয়েছিলেন, আমি অমুক জায়গা থেকে টাকাগুলো আপনাকে এনে দিয়েছিলাম, এই হচ্ছে বিস্তারিত, এখন আমার টাকাটা এতদিনের মধ্যে পরিশোধ করেন, আদারওয়াইজ আপনার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিব। তারা যদি অতদিনের মধ্যে আপনার সাথে প্রতিশ্রুতি দেয়, টাকা পরিশোধ করে, তাহলে তো ঠিক আছে, সমস্যা নেই। যদি পরিশোধ না করে, তখন আপনি চাইলে প্রতারণা এবং পাশাপাশি সিভিল স্যুট করতে পারেন। এই ক্ষেত্রে যেটা হয় যে সাক্ষী প্রমাণের বিষয়টা চলে আসে, কারণ আমাদের দেশে বেশিরভাগ মানুষ সরল বিশ্বাসে আরেকজনকে বিশ্বাস করে। আর বিশেষ করে যে অবস্থাটা হয়, ট্রাভেল এজেন্সিগুলোর এমন একটা সেটআপ থাকে, মানুষ ঢুকলে মনেই করে না যে এরা আমাদের সাথে প্রতারণা করতে পারে। আর এত বড় অফিস নিয়ে, এত গেটআপ নিয়ে, সুন্দর ডেকোরেশন নিয়ে বসে আছে, এরা কি আমার সাথে প্রতারণা করতে পারে কিনা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটাই দেখা যায়, ওরা কয়েক বছর সুন্দর ব্যবসা করে, কয়েকটা লোককে সুন্দর ভিসা প্রসেসিং করে বিদেশ নেয়, এরপর দেখা গেল যে কি অনেকগুলো মানুষের টাকা একসাথ করে একসময় উধাও হয়ে যায়। ঠিক আছে, অথবা দেখা গেছে কি 30 জন থেকে টাকা নিয়ে 1 জন 2 জনকে পাঠাচ্ছে, তখন আপনার কাছে মনে হয় যে 2 জনকে তো পাঠাতে, তাহলে হয়তো সত্য এরা,
কিন্তু ওদের ব্যবসাটা অনেকটা ওইরকম থাকে। অনেকে, আমি সবার কথা বলতেছি না, অনেক ভালো ট্রাভেল এজেন্সি আছে যারা তাদের কমিটমেন্ট অনুসারে অবশ্যই বিদেশে পাঠাচ্ছে, কিন্তু অনেকেই আছে আবার এই কয়েকজনের রিপুটেশন গুলো দেখাইয়ে তারাও এরকম দু একটা কাজ করে এরপর আস্তে আস্তে প্রতারণাটা শুরু করে। এখন আপনি যে কাজটা করেন সেটা হচ্ছে যে এই যে তাদের গেট আপ দেখে টাকাটা দিচ্ছেন, তখন আপনি কোনো ডকুমেন্টস রাখার চিন্তাটাও করেন না। বেশিরভাগ ক্ষেত্রে ট্রানজ্যাকশনটা হয়তো হ্যান্ড ক্যাশ করতেছেন, ব্যাংকে যে পাঠাবেন এই চিন্তাটা আপনার মধ্যে অনেক সময় থাকে না। আর স্বাভাবিকভাবে অনেকে আসতে দেখেছে 1-2 লাখ টাকা বিভিন্ন ব্যাংক থেকে ক্যাশ তুলে এনে সরাসরি দিয়ে দিচ্ছে, হ্যান্ড ক্যাশ দিয়ে দিচ্ছে, কোনো ডকুমেন্টস রাখতেছে না। এখন সর্বোচ্চ আপনার কাছে কি ডকুমেন্টস থাকে? আপনার হয়তো ফোনে কথা হয়েছে, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে একটু মেসেজ করা হয়েছে, এর বাইরে কোনো ডকুমেন্টস থাকে না। আপনি ওই ডকুমেন্টস গুলোকে, এই স্ক্রিনশট, ভয়েস মেসেজ, এগুলোকেই আপনাকে কি করতে হবে? এভিডেন্স বানিয়ে ওই লোকটার বিরুদ্ধে আপনাকে মামলা দায়ের করতে হবে। আর যারা এখন পর্যন্ত এই ধরনের লেনদেন করেননি বা ভাবতেছেন যে এই ধরনের লেনদেন করবেন, বিদেশ যাওয়া তো আমাদের দেশে একটা অব্যাহত প্রসেস, এটা প্রতিদিনই কেউ না কেউ বিদেশ যাচ্ছে, কেউ না কেউ টাকা জমা দিচ্ছে বিদেশ যাওয়ার জন্য। তো যারা এখন পর্যন্ত এই ধরনের পদক্ষেপ নেননি বাট ভবিষ্যতে নিবেন ভাবতেছেন, তারা অবশ্যই ডকুমেন্টস করবেন। কি ডকুমেন্টস করবেন? একটা স্ট্যাম্প করবেন, পাশাপাশি পারলে একটা চেক নিয়ে রাখবেন যে আমি যখনই বিদেশ যেতে পারবো তখন আপনি আমার ফ্যামিলির কাছ থেকে স্ট্যাম্প এবং এই চেকটা বুঝে নেবেন। আর যদি আপনি আমাকে যথাসময়ের মধ্যে দিতে না পারেন, আমি যে আপনার কাছে টাকা জমা দিছি ঠিক ওই অঙ্কের টাকায় চেকের মধ্যে লেখা থাকবে, তাহলে আমি আপনার বিরুদ্ধে চেকের মামলা করে টাকাটা উদ্ধার করতে পারবো। কারণ নর্মাল সিভিল স্যুট করে আপনি কিন্তু কয়েক বছর সময় লেগে যাবে টাকা তুলতে, কিন্তু চেক ডিজনের মামলা করে আপনি মোটামুটি 1-2-3 বছরের মধ্যে টাকাটা উদ্ধার করতে পারবেন। তাই যারা এখন পর্যন্ত কাউকে টাকা দেননি অথবা টাকা দিবেন ভাবতেছেন বা প্রসেস চলতেছে, তারা অবশ্যই এই ধরনের ডকুমেন্টস রাখবেন। আর লেনদেন যদি করেন সেটা অবশ্যই চেষ্টা করবেন ব্যাংকিং চ্যানেলে লেনদেন করতে, তাহলে অন্তত একটা ট্র্যাক থাকে, একটা প্রমাণ থাকে যে আপনি তাকে টাকা দিয়েছেন, কত টাকা দিয়েছেন, কোন তারিখে দিয়েছেন। ওকে। আর অবশ্যই একটা স্ট্যাম্প করবেন, 300 টাকার একটা স্ট্যাম্প, 100 টাকার 3 পৃষ্ঠার 3টা স্ট্যাম্প নেবেন 300 টাকা, ওইটার মধ্যে লিপিবদ্ধ করবেন কবে কোন দেশ যাওয়া বাবদ কাকে টাকাটা দিচ্ছেন, এবং ওইখানে ওদের কাছ থেকে একটা চেক নিয়ে নেবেন যে আমাকে একটা চেক দেন, যেখানে চেকে ওদের স্বাক্ষর দেওয়া থাকবে, তারিখ উল্লেখ করার দরকার নাই, কিন্তু লেখা থাকবে ওইখানে যদি আমি বিদেশ যেতে পারি, অমুক দেশে আমাকে যদি উনি পাঠাতে পারে এই ট্রাভেল এজেন্সির মাধ্যমে, তাহলে আমি এই চেক দিয়ে কোনো মামলা দায়ের করব না, আমি এই চেকটা এবং স্ট্যাম্পটা ওনাকে ফেরত দিব। কিন্তু যদি উনি আমাকে যথাসময়ের মধ্যে আমাকে বিদেশ পাঠাতে না পারে, অথবা আমি যদি ওনাকে বাড়তি সময় দিয়ে থাকি, ওই সময়ের মধ্যে উনি আমাকে পাঠাতে না পারে, তাহলে আমার টাকাটা উনি হয় ফেরত দিবেন, আদারওয়াইজ আমি এই চেক দিয়ে ওনার বিরুদ্ধে চেক ডিজনারের মামলা করব। এইভাবে যদি প্রসেস করেন তাহলে মোটামুটি আপনি এই যে আত্মীয় স্বজনের কাছ থেকে, ব্যাংকের কাছ থেকে বা জমি বিক্রি করে যে টাকাটা আপনি দিচ্ছেন, ওই টাকাটা আপনি সহজে উদ্ধার করতে পারবেন। অন্যথা আপনি এগুলো হারাবেন, ওইগুলো হারাবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।